সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়ার সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিতা হাসান। আমরা এই অনুষ্ঠানে স্বাস্থ্যের নানান ব্যবস্থা নিয়ে কথা বলে থাকি। একই সঙ্গে স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং স্বাস্থ্য যে পলিসি যেটি আসলে স্বাস্থ্যকে নিয়ন্ত্রণ করে, সে বিষয়গুলো কিন্তু উপেক্ষিত হয় না। আমরা আজকে একটি বিশেষ বিষয় নিয়ে কথা বলতে চাই, আর সেটি হচ্ছে সংস্কার ও প্রত্যাশিত স্বাস্থ্য ব্যবস্থা। আমরা জানি যে সম্প্রতি যে ছাত্র আন্দোলনের যে গণ অভ্যুত্থান হয়েছে, তার পরবর্তীতে এটি সমগ্র বাংলাদেশের সমস্ত জনতার একটি দাবি হয়ে দাঁড়িয়েছে যে প্রতিটি ক্ষেত্রে আমরা সুরক্ষা চাই, সংস্কার চাই এবং আমরা আরও ভালোভাবে বাঁচতে চাই। এবং সেক্ষেত্রে কিন্তু স্বাস্থ্য একটি গুরুত্বপূর্ণ অংশ, মৌলিক অধিকারের একটি অংশ। সেই জায়গাটিতে কিন্তু আসলে আমাদেরকে দৃষ্টি দিতে হবে। স্বাস্থ্যের এই স্বাধীনতার 53 বছর পরেও স্বাস্থ্যের সেই প্রত্যাশিত সংস্কার অথবা প্রত্যাশিত স্বাস্থ্য ব্যবস্থা আমরা এখনও কেন পাইনি, এই প্রশ্নটি সবার আসলে মনে নানানভাবে ফিরে আসে। আমরা সে প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। একই সঙ্গে আসলে কী ধরনের সংস্কার আসলে হওয়া প্রয়োজন আমাদের এই প্রেক্ষাপটে এবং কী ধরনের প্রত্যাশিত স্বাস্থ্য ব্যবস্থা আমরা নিশ্চিত করতে চাই, সেই ব্যাপারটি নিয়ে কথা বলতে চাই। এবং সে বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডক্টর লিয়াকত আলী, চিকিৎসা বিজ্ঞানী ও শিক্ষাবিদ। অধ্যাপক ডক্টর লিয়াকত আলী, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। আমরা আসলে খুব ভীষণ আসলে গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলছি, কারণ আসলে এই যে পলিসি মেকিং বা একটি নীতি নির্ধারণী যে বিষয়গুলো, সেটি কিন্তু সমস্ত স্বাস্থ্য ব্যবস্থাকে, ভবিষ্যতের স্বাস্থ্য ব্যবস্থাকে পরিচালিত করবে এবং নতুনভাবে নির্ধারণ করবে। আমি বলেছি সময়ের দাবি এখন সংস্কার। সব বিষয়ে সব খাতেই সংস্কার চলছে, মানুষ প্রত্যাশা করছে। প্রত্যাশার পারদ আকাশচুম্বী, কিন্তু বাস্তবতা ভিন্ন। এই সব কিছু মিলিয়ে আমরা কথা বলতে চাই আপনার সঙ্গে। একই সঙ্গে এই বিষয়টি সংস্কারের আসার আগে আমি আপনার কাছে জানতে চাই, আপনি একজন চিকিৎসা বিজ্ঞানী হিসেবে এবং বর্ষিয়ান একজন মানুষ হিসেবে কাজ করছেন, যে বাংলাদেশের এই প্রেক্ষাপটে স্বাধীনতার পরবর্তী সময়ে আমাদের প্রত্যাশিত স্বাস্থ্য ব্যবস্থা আসলে আমরা কেন মনের মতো স্বাস্থ্য ব্যবস্থা পেলাম না। আমরা অন্যান্য দেশের সাথে তুলনা করি, এখন পর্যন্ত বাজেটে আমাদের 5% বেশি আমাদের কোনো বরাদ্দ নেই, যেটি হওয়া উচিত ছিল প্রায় 11% বা 12%-এর উপরে। সেই জায়গাটিতে আমরা পিছিয়ে আছি। একই সঙ্গে মানুষের যে মৌলিক চাহিদার যে জায়গাটি, যে একেবারেই বেসিক যে ট্রিটমেন্টটি উনি পাবেন, সেটিও কিন্তু সব জায়গায় সুরক্ষিত নয়। এর পেছনের কারণগুলো কি? ধন্যবাদ আপনাকে। আসলে যে সংস্কারের পেছনে আজকে যে আলোচনাটা হচ্ছে সার্বিক, তার পিছনে যেসব মানুষের, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে যাদের আত্মদান, তাদের প্রতি সম্মান জানিয়ে আমি শুরু করছি যে আসলে খুব প্রাসঙ্গিক আলোচনা এটি। প্রত্যাশা কথাটি একটি আপেক্ষিক কিছুটা বিষয়। একদিক থেকে কিন্তু আবার অস্বীকার করলে চলবে না যে গত 53 বছরে স্বাস্থ্য খাতে বাংলাদেশের কিছু অভূতপূর্ব অর্জনও রয়েছে। আমরা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল 2015 যেটা, সেটা সময়ের অনেক আগেই, 5 বছর আগেই অর্জন করেছিলাম, এবং সেই জন্য ল্যান্ডসেট কিন্তু স্পেশাল ইস্যুও বের করেছিল বাংলাদেশ নিয়ে, হ্যাঁ, এবং এটাকে ডেভেলপমেন্ট মিরাকল হিসেবে বিশ্বে চিহ্নিত করা হয় কতগুলো বিষয়ে। কিন্তু দুঃখের বিষয়, সাম্প্রতিককালে যখন আমরা 2030 সালের ইউনিভার্সাল হেলথ কাভারেজের কথা চিন্তা করছি কিংবা এসডিজির গোল 3-র কথা চিন্তা করছি, তখন দেখা যাচ্ছে যে আমরা পেছনের দিকে হাঁটছি। সাম্প্রতিক বছরগুলোতে আবার পশ্চাৎপদতা, আমরা আসছি সে আলোচনায়। তাহলে প্রত্যাশার ক্ষেত্রে যে আপেক্ষিক বিষয়গুলো, সেটা হচ্ছে যে আমরা সামনে এগোচ্ছি না কেন, যতটা সামনে এগোনোর কথা ততটা এগোয় নাই কেন। হ্যাঁ, এই বিষয়গুলোর কারণ খুঁজতে গেলে আসলে প্রথম থেকে একটু পেছনে যেতে হয়। যেহেতু সংস্কার নিয়ে এখন যে আলোচনাটা হচ্ছে, সেই আলোচনার কিন্তু সার্বিক সংস্কার, এমনকি সংবিধানের সংস্কার নিয়েও কথা হচ্ছে, এমনকি মৌলিক যে কাঠামোগুলো, সেগুলো নিয়ে কথা হচ্ছে। সুতরাং আমরা কিন্তু খুব স্বাস্থ্যের ক্ষেত্রে দুই ধরনের কথায় আসতে পারি। একটা হলো আশু সংস্কার, যেটা ফায়ার ফাইটিং বলি, যে এই মুহূর্তে ওখানে ওষুধ নাই, এই মুহূর্তে অবকাঠামো নাই, ওইটা ঠিক করো, জনবল নাই, তা ঠিক করো। এগুলো হচ্ছে কতগুলো আশু ব্যাপার। এটা রুটিন কিছু ব্যাপার রয়েছে, যে রুটিন কাজগুলো কিন্তু করা খুব জরুরি, এবার অস্বীকার করছি না। কিন্তু যদি স্বাস্থ্যের সংস্কারে আসতে হয়, তাহলে মৌলিক সংস্কারে যেতে হবে। মৌলিক ডকুমেন্টটা কি, আমাদের এই দলিলটা কি রাষ্ট্রের? সংবিধান। তাহলে সংবিধানে কোন কথাটা আছে, কোন কথাটা আসলে নেই, এটা আমাদের দেখতে হবে। দেখুন, 15 ক ধারা এবং 18(1)-এ স্বাস্থ্যের কথা আছে। একটা হলো মেডিকেল কেয়ারের কথা আছে, আর 18(1)-এ গিয়ে কিন্তু পাবলিক হেলথের কথা উল্লেখ করা আছে। হ্যাঁ, কিন্তু এই কথাগুলো আমরা সবসময় কোট করি, আমরা সবসময় বলে আসি যে সংবিধান তো আমাদের স্বাস্থ্য রাষ্ট্রের দায়িত্ব, মৌলিক অধিকার নিশ্চিত করেছে, ইত্যাদি ইত্যাদি বলি না, এই কথাগুলো বলি।
কিন্তু এই জায়গাগুলোতে খেয়াল করতে হবে যে অনেক ফাঁক রয়ে গেছে, কারণ এই যে মূলনীতি এগুলোকে বলা হচ্ছে অধ্যায় 2 মানে যেটা শিডিউল 2 সেখানে বলা হচ্ছে যেটা মূলনীতি এগুলো করতে হবে, এর আলোকে গাইডলাইনের আলোকে সমস্ত আইন প্রণয়ন করতে হবে। কিন্তু আবার বলা আছে যে এগুলো নট জুডিশিয়ালি এনফোর্সেবল। এগুলো কিন্তু তাই বলে আপনি প্রাথমিক স্বাস্থ্যসেবা পেলেন না বলে আইনের কাছে যাবেন, আপনি জুডিশিয়াল এনফোর্সেবল না। হ্যাঁ, তাহলে আসলে সংবিধানে এই জায়গাগুলোতে ফাঁক থেকেই কিন্তু রেখেই কথাগুলো বলা আছে। তাহলে আমি এতগুলো প্রস্তাব নাও করতে পারতাম, এত আশ্রয় মানে ব্যবস্থা দেবো, তোমাকে এত এত নিশ্চয়তা দেব। তার চাইতে আসলে যেটা সংবিধানে দরকার যে অন্তত পক্ষে প্রাইমারি হেলথ কেয়ার, প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং প্রিভেন্টিভ স্বাস্থ্যসেবা, পাবলিক হেলথের কোন কোন বিষয়গুলো সেই বিষয়ে কিছুটা ইঙ্গিত। আর না হলে শিক্ষার ক্ষেত্রে কিন্তু ক্লজে বলে দিয়েছে অ্যাজ ডিফাইন্ড বাই ল, মানে কোন লেভেল পর্যন্ত ফ্রি চিকিৎসা শিক্ষা দেওয়া হবে টু বি ডিফাইন্ড বাই ল। শাস্ত্রে কিন্তু উল্লেখ করা নেই এবং সেই ল কিন্তু আজ পর্যন্ত নেই। কারণ আমরা পরবর্তীতে ধরুন কোভিডের পরে আসলে জেনেভায় একটা ফ্রেমওয়ার্ক হয়েছে, কোভিডের পরে রিভাইজ করে দেখা গেছে, মানে রিভিউ করে দেখা গেছে যে যেসব দেশ প্রাইমারি হেলথ কেয়ারে ভালো, প্রাথমিক স্বাস্থ্যসেবায় ভালো, তারাই সবচেয়ে রেজিলিয়েন্ট, তারাই সবচেয়ে ভালো প্রতিরোধ করতে পেরেছে। ইউরোপ আমেরিকার অনেক সম্পদ ছিল, কিন্তু তারা যা না পেরেছে তার চাইতে কিউবা কিংবা বাংলাদেশও তুলনামূলকভাবে, এবং ধরুন ইন্ডিয়ার কেরালা যেমন কথার কথা, এই গুজরাট বা দিল্লির প্রচুর টাকা থাকলেও, প্রচুর হাসপাতাল ভালো থাকলেও কিন্তু তাদের চেয়ে অনেক ভালোভাবে কোভিড মোকাবিলা করেছে। তো ওরা কি করেছে, একটা ফ্রেমওয়ার্ক করেছে যে প্রত্যেক দেশের স্বাস্থ্যসেবাকে প্রাইমারি হেলথ কেয়ার ওরিয়েন্টেড করতে হবে, পিএসসি ওরিয়েন্টেড, এবং যেটা কৌশলপত্র হয়েছে দিল্লিতে 2001 সালের ডিসেম্বরে কিন্তু এই WHO প্রাইমারি হেলথ কেয়ার ওরিয়েন্টেড স্বাস্থ্যসেবা হবে এই বিষয়ে বাংলাদেশও সিগনেটারি। হ্যাঁ, এটা অনলাইনে সিগনেচার করেছে এবং পরে র্যাটিফাই করা হয়েছে। তাহলে এই যে বিষয়গুলো দেখুন, আমাদের প্রথম থেকে কিন্তু কথা হচ্ছে যে সংবিধানের এই যে গ্যাপটা, যে আমরা তাহলে প্রাইমারি হেলথ কেয়ার এবং কোন কোন পর্যন্ত, ধরুন আপনি এখন ইমার্জেন্সিতে ঢুকলে আপনার মানে কোন জায়গাটিতে পাঠাবে, মারা যাওয়ার সম্ভাবনা থাকলে পাঠিয়ে দেবে ঢাকা মেডিকেল কলেজ অথবা সরকারি মেডিকেল কলেজে, মানে কোনো প্রাইভেটে কোনো ইমার্জেন্সি সেবাতে থাকবে না, কিছুটা থাকবে যদি আইসিইউতে চলে যায়, মানে ইন জেনারেল কথা বলছি আমি। হ্যাঁ, তো এই যে বিষয়গুলো এগুলোকে ডিফাইন করা। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে এই জায়গা থেকে আমাদের আজকে যদি স্বাস্থ্য ব্যবস্থার সবচেয়ে দুর্বল জায়গাটি বলেন, যে যতটুকুই উন্নতি করা হয়েছে কিন্তু মানুষ সেটুকু স্বাস্থ্যসেবা নিতে গিয়ে পকেট থেকে টাকা খরচ করে দারিদ্র্যে নিপতিত হচ্ছে। এই যে হতদরিদ্র হয়ে যাচ্ছে কেউ, এই যে দারিদ্র্যে নিপতিত হওয়ার কারণ হলো হেলথ কেয়ার এক্সপেন্ডিচার অনেক হাই। অথচ সংবিধানের আমি যদি ওই মূলনীতিটাও অনুসরণ করি এবং প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যারা করেছিলেন তাদেরকে আমি সাধুবাদ জানাই যে হেলথের চ্যাপ্টারে প্রাইভেট সেক্টর কিন্তু উল্লেখ পর্যন্ত নেই। হ্যাঁ, সবই কিন্তু পাবলিক সেক্টরের দায়িত্ব করা আছে এবং সেইখানে ইউনিয়ন সেন্টার থেকে শুরু করে উপজেলা ইত্যাদি ইত্যাদি করা আছে। তাহলে দেখুন ওই জায়গাটিতে কিন্তু পরবর্তীতে প্রাইভেট সেক্টর যখন যেখান থেকে শুরু হলো বৃদ্ধি পেতে পেতে আজ কখন হয়েছে, আজ কি হয়েছে, 70% প্রায় প্রাইভেট সেক্টরের কাছে চলে গেছে। তাহলে আমাদের আরেকটি বড় বিষয় হয়ে এসছে যে আমাদের ওই যে আমার সংবিধানের যে বিধানগুলো তার মধ্যে কিন্তু বা সেখান থেকে যে ল তৈরি হবে সেই লয়ে প্রাইভেট সেক্টরকে যে আমি এক ধরনের জবাবদিহিতার মধ্যে আনবো, তার মূল্য মান নির্ধারণ ছাড়াও তার কোয়ালিটি মান ইত্যাদি সব কিছু যে জবাবদিহিতে আনবো, আমার সংবিধান তো বলছে এটা রাষ্ট্রের দায়িত্ব, তাই না? যদি মূলনীতিও ধরি, আমি লিগালি এনফোর্সেবল নাও বলি, তাহলে দেখুন সেই জায়গা থেকে আমি যখন আইন খুঁজছি তখন আমাকে আবার ওই 1982 অর্ডিন্যান্স ছাড়া, যেটা খুবই মানে ধরুন প্রাথমিকভাবে বলে আমি সাধুবাদ দেবো যারা করেছেন, যে 1982-তে অন্তত পক্ষে প্রাইভেট ক্লিনিক অ্যান্ড প্রাইভেট প্র্যাকটিস অর্ডিন্যান্স করা হয়েছিল। আজ পর্যন্ত কি কোনো আমরা সেভাবে আইন আর পাচ্ছি না। তার মানে আমি যদি ধরি যে মূলনীতি এবং সেই সংবিধান থেকে যে লেজিসলেশন, সেই লেজিসলেশনেরও বড় অভাব রয়েছে আমাদের দেশে। এবং এই লেজিসলেশন হচ্ছে আরেকটা জায়গা, যে জায়গার কারণে আমরা আসলে স্বাস্থ্যে এগোতে পারছি না। হ্যাঁ, কারণ যদি আমি পাবলিক প্রাইভেট মিক্স ঠিক আছে, আপনার যে বাস্তবতার কারণে এখন যদি আমরা বলি যে ওপেন মার্কেট ইকোনমিতে প্রাইভেট সেক্টর থাকবে, কিন্তু সেখানে যদি পাবলিক সেক্টরের ব্যালেন্স না থাকে, পাবলিক সেক্টরের ব্যালেন্সে আপনি যেমন বললেন তাহলে বাজেট কমে গেছে, বলতে গেলে যে বাজেট স্থির হয়ে আছে তার মানে অ্যাবসলিউট ভ্যালু বাড়লেও কিন্তু জিডিপির অনুপাতে বা বাজেটের পার্সেন্টেজে যেখানে 12% হওয়ার কথা
বাজেট সেটা হয়নি, আমরা কখনো ধারে কাছেও যাইনি। হ্যাঁ, আমরা জিডিপির 5%-এর ধারে কাছেও যাইনি। কোনো প্রেসক্রিপশনের ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক WHO যেগুলো সাজেস্ট করে তার ধারে কাছে আমরা যাইনি। কিন্তু এই জায়গাগুলোতে তাহলে কি হবে, সে যে সংবিধান থেকে যে লেজিসলেশন আসবে সেই লেজিসলেশনগুলো কিন্তু আইনের যে ধারাগুলো আসবে, দেখুন ওই ড্রাগ অ্যাক্ট এটা কেবল ড্রাগ অ্যান্ড কসমেটিক্স একটা আপডেটেড হয়েছে, কিন্তু কত বছর সেই অর্ডিন্যান্স দিয়ে আমরা চলেছি। আপনাকে এই জায়গাগুলোতে আমরা যদি লেজিসলেশনে এবার যাই এবং লেজিসলেশন থেকে রেগুলেশন আসে, তাহলে আমাদের এই রেগুলেশনেও কিন্তু প্রচুর গ্যাপের মধ্যে আপনি চলে যাবেন। মানে আমরা মোটা দাগে যদি কতগুলো দেখি যে আপনার এক ধরনের যে আমাদের যে সংবিধান সেখান থেকে আমাদের আসবে লেজিসলেশন এবং সে রেগুলেশন, এবং এর জন্য একটা পলিসিও দরকার। আপনি একটা যদি হেলথ পলিসির কথা বলেন, দেখুন 1990-তে তাও একটা হেলথ পলিসির ডিক্লেয়ার্ড হয়েছিল, ভালো মন্দ আমি আলাপ করছি না, কিন্তু সেটা প্রত্যাখ্যান হলো, তাই না, প্রত্যাখ্যাত হলো। সেই পলিসিটা 2011 সালে হয়েছে। 2011 সালের পলিসি আপনি যদি দেখেন, এটা অনলি ফিলোসফিক্যাল এক ধরনের ডকুমেন্ট ছাড়া কোনো কিছু নাই ওখানে ভিতরে। হ্যাঁ, এই যে বাস্তবতার নিরিখে সেটি আসলে কোনো কিছু নেই। হ্যাঁ, এবং সেখান থেকে আপনি যদি সত্যি সত্যি স্ট্র্যাটেজি কৌশল বের করতে চান, খুব কঠিন। যারা কৌশলপত্র ডিজাইন করে তখন কিন্তু অনেক কঠিন হয় সেখানে রিলেট করা। হ্যাঁ, মানে আমাদের এই গ্যাপগুলো অ্যাড্রেস করা দরকার। তাহলে এই পলিসিটা আপডেট করা দরকার বর্তমান নিরিখে, কারণ এর মাঝে অনেক কিছু পরিবর্তিত হয়ে গেছে। তাহলে সংস্কার যখন বলছেন, দেখুন মানে কনস্টিটিউশন থেকে লেজিসলেশন থেকে পলিসি, এখান থেকে আপনি রেগুলেশনে আসেন। হ্যাঁ, যখন আপনি আইনের সাথে রেগুলেশনের সম্পর্ক দেখবেন, বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিল, বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল, বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিল তো গুরুত্বপূর্ণ, পেশা মানে স্বাস্থ্যের ক্ষেত্রে জনগণের সন্তুষ্টির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনার এই লেজিসলেশন রেগুলেটরি বডিটা আপনার এক্স অফিসিওতে ভর্তি। আপনি কিভাবে চিন্তা করবেন যে সে স্বাধীনভাবে কোনো কিছু সিদ্ধান্ত নেবে? আপনার যদি রেজিস্ট্রেশনের কথা ধরুন, ডাক্তার, ফার্মাসিস্ট, নার্স ছাড়া আর কারো রেজিস্ট্রেশনের কোনো রেগুলেশনই নেই। হ্যাঁ, কিন্তু মানে সম্প্রতি দেখেছি যেটা নিয়েও কিন্তু একটা কেওটিক সিচুয়েশন। হ্যাঁ, কেওটিক হয়ে যাচ্ছে কেন? কারণ হচ্ছে যে বাকি পেশা, এই যে ডিপ্লোমা বলি, আপনি যদি নার্সের বাইরে এই যে ফিজিওথেরাপিস্ট বলি, নিউট্রিশনিস্ট বলি, পাবলিক হেলথ স্পেশালিস্ট বলি, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বলি, কত রকম মানে হেলথ এডুকেটর বলি, পেশা জড়িত আছে না। মানে আমাদের দেশ শুধু ভাবে মানে চিকিৎসা মানে ডাক্তার নার্স, তা তো না। চিকিৎসার বেশিরভাগ কিন্তু এই যে আদার মানে যেটাকে বলে অ্যালাইড হেলথ ওয়ার্কফোর্স, আপনি বলুন তাদের জন্য কোনো রেজিস্ট্রেশন ব্যবস্থা নাই। নেপালে পর্যন্ত হেলথ প্রফেশনাল কাউন্সিল রয়েছে। তাহলে আমরা এবারে আসি যে আপনার এই যে ডকুমেন্টগুলো, এই ডকুমেন্টগুলোও কিন্তু তৈরি হয়নি। রেজিস্ট্রেশন হলে পরে আসলে অন্তর্ভুক্ত করা হবে এবং কার হেলথ কেয়ার প্রোভাইডার হিসেবে কারা কাজ করবে, তাহলে এই যে এই রেজিস্ট্রেশনে কিন্তু লেখা থাকতো তারা কি লিখতে পারবে, নামে কি পারবে না, তাদের জব ডেসক্রিপশন কি, তাদের জবাবদিহিতা কোথায়, জনগণ কি প্রত্যাশা করবে, তারা কি দিতে পারবে, এগুলো কিচ্ছু নেই আপনার। তাহলে দেখুন আমাদেরকে আসলে দেখতে হবে এর পরে, এই পলিসির পরে স্ট্র্যাটেজিক ডকুমেন্ট কী কী আছে। স্ট্র্যাটেজিক ডকুমেন্ট কিন্তু বাংলাদেশে অনেকগুলো হেলথ মিনিস্ট্রিতে রাখা আছে। আপনি যখন 12 সালেও কিন্তু হেলথ ফাইন্যান্সিং স্ট্র্যাটেজি আছে, 16 সালে আপনার হেলথ ওয়ার্কফোর্স স্ট্র্যাটেজি আছে, যেগুলো নিয়ে অনেক কথা হচ্ছে, জনবল, এগুলোর বহু কথা কিন্তু ওখানে রয়েছে। হ্যাঁ, এখানে কিন্তু নিউট্রিশন পলিসি রয়েছে। হ্যাঁ, এখানে কিন্তু ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য যে পলিসি, এগুলো ডকুমেন্টের সমস্যা কোথায়? এগুলো হচ্ছে হেলথ মিনিস্ট্রিতে আমি বলি ইনস্টিটিউশনাল মেমোরি খুব কম। আপনার দিলেন, লোক পাল্টে গেল, ওটা রাখা আছে, ওটা আর হচ্ছে না। কাজে সংস্কার যদি আপনি কথাটা বলেন, যতগুলো ডকুমেন্ট তৈরি আছে যেগুলো আপডেট করা দরকার আর যেগুলো আপডেটেড আছে, 2023 সালেও কিন্তু হেলথ ওয়ার্কফোর্স স্ট্র্যাটেজি রয়েছে এবং সেখানে পরিষ্কারভাবে হেলথ প্রফেশনাল কাউন্সিলের কথা লেখা আছে। এটা গভর্নমেন্টের কিন্তু এগ্রিড। জি, সেই বিষয়টি আসলে যে মূল বিষয়টি যেটা বললাম যে অনেক কিছুই আমাদের আইনে বা নিয়মে কাগজে আছে, কিন্তু সেটার বাস্তবতা কাগজে আপডেটেড নাই, অনেকগুলো কাগজেও নাই, এবং ওখান থেকে যেগুলো আছে সেগুলোকে আপডেট করে সংস্কার যদি করতে হয়, সংস্কারে অনেক এলিমেন্ট রেডি আছে। সেই বিষয়টি নিয়ে আসলে আমরা আবার ফিরে আসবো, তবে তার আগে ছোট্ট বিরতি নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, কথা বলছিলাম সংস্কার ও প্রত্যাশিত স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে। সঙ্গেই থাকুন, ফিরে আসছি একটু পর। অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছি আমি ডক্টর অমিতা হাসান। কথা বলছিলাম সংস্কার ও প্রত্যাশিত স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডক্টর লিয়াকত আলী। ফিরে আসছি আমাদের প্রাসঙ্গিক আলোচনায়। যে কথাটি বলছিলাম, আপনি একটি আমাদের এই স্বাধীনতা পরবর্তী সময়ে
অর্জনের কথা বলেছেন, একই সঙ্গে যে বিষয়গুলোতে আমরা সংস্কারের প্রয়োজন ছিল সেটি উল্লেখ করেছেন। আমি আসলে এই মুহূর্তে আসতে চাই যে এই মানে বর্তমান প্রেক্ষাপটে এখন তো একটি আমরা বলবো যে ছাত্র জনতার এই অভ্যুত্থানের পর স্বাস্থ্য ব্যবস্থাটি একটি মানে আমি বলবো যে খুব মাঝামাঝি একটি জায়গার মধ্যে অবস্থান করছে, যে এটিকে যে কোনো দিকে নিয়ে যেতে পারে। তো কোন কোন সংস্কারগুলো আসলে এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি? আমি যদি কতগুলো কথা উল্লেখ করি, তার মধ্যে একটি বিষয় রয়েছে স্বাস্থ্য সুরক্ষা, যেটি পেশেন্ট এবং ডক্টর উভয়ের জন্য প্রযোজ্য। দ্বিতীয়ত রয়েছে এটি স্ট্রং রেফারেল সিস্টেম। তৃতীয়ত রয়েছে আপনার ক্রয় এবং বাণিজ্যের সঙ্গে যে দুর্নীতির যে ট্যাগটি আসলে যুক্ত হয়েছে সেটি, এবং আরেকটি হচ্ছে যে অ্যাপ্রোপ্রিয়েট ম্যান পাওয়ার, যে যারা যেখানে প্রযোজ্য তাদেরকে সেখানে ব্যবহার করা হচ্ছে কিনা। এই কতগুলো তথ্যের ভিত্তিতে আপনি যদি সংস্কারকে একটু ব্যাখ্যা করেন আমাদের কাছে এই মুহূর্তে। ধন্যবাদ আপনাকে। আপনার যে প্রথম যে বিষয়টা, যে স্বাস্থ্যের মানে স্বাস্থ্য গ্রহীতা এবং স্বাস্থ্য সেবার, দেখুন এই ব্যাপারেও হচ্ছে কি দুটো চার্টার রয়েছে। শুধুমাত্র আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ে দেখবেন চার্টার রয়েছে, সেটিও সব জায়গায় ঝুলানো নাই, অনেকে জানেও না যে স্বাস্থ্য গ্রহীতার অধিকার এবং স্বাস্থ্য সেবা প্রদানকারীর অধিকার, এই চার্টার দুটো ঝুলানো নাই কোনো জায়গায়। অনেক জায়গায় হয়তো কোথাও কোনায় আছে, দেখে না কেউ। কিন্তু চার্টার তো অব্লিগেটরি না, এটা একটা গাইডলাইন, এটা এথিক্যাল, একটা নৈতিক, হ্যাঁ মানলাম। আমার মনে হয় এই বিষয়ে স্বাস্থ্য সুরক্ষা আইন বলে যে আইনটার কথা হচ্ছে, সেটা দ্রুত মানে বাস্তবায়িত হওয়া অত্যন্ত প্রয়োজন, এবং শুধু পাশ হওয়া না, বাস্তবায়িত হওয়া। সেক্ষেত্রে এগুলো অনেক কমে আসবে, এবং সেই ক্ষেত্রে যেগুলো পেশাজীবী সংগঠন রয়েছে আমাদের, যেভাবে এসওপি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর দ্রুত করা দরকার, যে একটা গর্ভবতী নারী যদি ডেলিভারির জন্য আসে কোন কোন স্টেপে কী কী করা দরকার, এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানে সেই এসওপির একটা স্ট্যান্ডার্ডাইজ রূপ থাকা দরকার, হ্যাঁ, এবং তার সামর্থ্য অনুযায়ী রেজিস্ট্রেশনের যে লেভেল আছে সেই পর্যন্ত সে সেবা দেবে, না পারলে রেফার করবে। এবং সেইখানে কিন্তু গ্যাপটা তখন বেরিয়ে আসে, মিডিয়া যখন যায় বা ইনভেস্টিগেশন যায় তখন কিন্তু ওই গ্যাপটা বের করতে পারে যে কোন স্টেপটা সে ফলো করে নাই, নাহলে কিন্তু ভুল বুঝাবুঝি হয়, বলতে পারে না যে কোথায় সে অন্যায় করেছে। এবং সেক্ষেত্রে নিয়ন্ত্রণকারী সংস্থা, যদি ডাক্তারদের ক্ষেত্রে বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিল, সে যদি নিরপেক্ষভাবে, ওই যে বললাম প্রথমে যে তার রেগুলেশনও চেঞ্জ আনতে হবে, হ্যাঁ, তাকেও কিন্তু স্বয়ংসম্পূর্ণ স্বাধীন একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বানাতে হবে। এক্স অফিসে দিয়ে ভর্তি করলে হবে, সচিব চেয়ারম্যান হবেন আর এটা দিয়ে আপনি কিছু আশা করবেন, এটা হবে না। তাহলে এই বিষয়গুলো, বা সচিব মানে চেয়ারম্যান না হোক, গুরুত্বপূর্ণ মেম্বার হয়ে যাবেন, বা কিংবা তিনি করে দিবেন চেয়ারম্যান, তাহলে হবে না। তাহলে এই যে বিষয়টা, যে আমরা প্রথমত স্বাস্থ্য সুরক্ষার জন্য, প্রতিরক্ষার জন্য এই ধরনের কতগুলো প্রসিডিওর নিতে হবে, এবং যে একদম প্রান্তিক অঞ্চল পর্যন্ত স্বাস্থ্যের যদি সেবা প্রদানকারীর ক্ষমতা না থাকে, তাহলে জনগণ তো সন্তুষ্ট হবে না, শুধু তার অবকাঠামো, জনবল ইত্যাদির সঙ্গে সংশ্লিষ্ট কিছু বিষয়। কিন্তু একটা কথা আপনাকে বলি, যে আমরা অনেক সময় মনে করি যে এই বিষয়টা শুধু আইন দিয়ে হয়, তা না। এটার মধ্যে হচ্ছে যে একটা যে বিশ্বাসের সম্পর্ক, রোগী যখন বিশ্বাস করে ডাক্তার সাহেব বা সেবাদাতারা, তারা যথেষ্ট চেষ্টা করছে, তখন আস্থার সম্পর্ক হয়। এবং সারা বিশ্বে গবেষণায় আমরা সাধারণভাবে মনে করি যে, বিশেষ করে ডেভেলপিং কান্ট্রির গবেষণায় অদ্ভুত কথা উঠে এসছে, যখন আমরা মনে করি যে টাকা দিলেই বোধহয় ডাক্তাররা রিটেনশন বেশি হয় প্রান্তিক অঞ্চলে, গ্রামে যে ডাক্তারকে রাখা যায় না, তার বোধহয় প্রধান কারণ হচ্ছে তার পয়সা বাড়াই দিলে থাকবে। এটা প্রধান ফ্যাক্টর দেখা যায়নি। দেখা গেছে যে লোকাল অ্যাপ্রিসিয়েশন, কমিউনিটির অ্যাপ্রিসিয়েশন, কমিউনিটি যদি তাকে চায়, ভালো বলে, সেটা সবচেয়ে মোটিভেটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। এটা একটা অদ্ভুত ফাইন্ডিং, বাট সত্যিকার, এটা সত্যি। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে যে আপনার যে রেফারেল সিস্টেম, এই রেফারেল সিস্টেমটা খুব গুরুত্বপূর্ণ। দেখুন এখানেও পরিকল্পনার কতগুলো ব্যাপার রয়েছে। যখন প্রথম দিকে 70-এর বা 60-এর শেষ থেকে যে পরিকল্পনা হয়েছিল, তখন 15% ছিল গ্রামে, আর শহরে আর নগরে, এবং 85% মানুষ গ্রামে। সেখানে কিন্তু পরিকল্পনার সময় ইউনিয়ন সেন্টার ফাংশন কেমন করছে, কাজ কেমন করছে, সেটা অন্য কথা, হ্যাঁ, যে ইউনিয়ন থেকে শুরু করে উপজেলা, মানে থানা, হ্যাঁ, তখনকার জেলা, এইভাবে একটা রেফারেল সিস্টেম ছিল। এবং সেটা পরবর্তীতে কমিউনিটি ক্লিনিক, গ্রাম ভিজিট ইত্যাদি দিয়ে কিন্তু মোটামুটিভাবে গ্রামাঞ্চলে একটা রয়েছে।
কিন্তু নগর অঞ্চলে যেখানে এখন প্রায় 45% বলি বা 50% কাছাকাছি নগর অঞ্চলে যেগুলো রয়েছে তাদের ঢাকা সিটি কর্পোরেশন মিউনিসিপ্যালিটি, সেখানে কি হয়েছে, সেখানে কিন্তু কোনো এরকমভাবে রেফারেল সিস্টেম নেই, প্রাথমিক স্বাস্থ্য সেবার কিছু নেই। হাঁচি কাশি হলো আমি মেডিকেল কলেজের আউটডোরে চলে যাবো, টারশিয়ারি হসপিটালে চলে যাবো, ওখানে ভিড় করব। তাহলে এইগুলো কিন্তু পরিকল্পনায় তখন কিন্তু কখনো কোনো পপুলেশন স্পেশালিস্ট যেটা পপুলেশন সায়েন্সের লোকদের পরামর্শ হয়নি যে ট্রানজিশন কি হতে যাচ্ছে, ডেমোগ্রাফিক ট্রানজিশন। এটা যদি 80-র দশকেও প্ল্যান করা হতো যে ডেমোগ্রাফিক ট্রানজিশন, তাহলে কিন্তু নগরের হতো। আমাদের বিস্ফোরা কি জানেন স্বাস্থ্যের? আরবান হেলথ সেন্টার, আরবান হেলথ হচ্ছে সবচেয়ে বিস্ফোরা, গ্রামের চাইতো। এখন শুনতে অবাক লাগবে, কিন্তু আরবান হেলথে যেহেতু প্রাইমারি হেলথ কেয়ার নাই, আমার সেটা কাকে দেওয়া আছে হলো মানে এলজিআরডিকে, হ্যাঁ, সিটি কর্পোরেশনের আওতায় নগর স্বাস্থ্য কেন্দ্র। কয়জন আপনার নগর স্বাস্থ্য কেন্দ্রে সেবা নিতে পারে? নাই। কি আছে? তাদের কোনো জনবল পরিকল্পনা সমন্বিত রয়েছে? তা না। এটা হলো মানে ডিপেন্ডেন্ট, এনজিও নির্ভর এবং এক ধরনের ডোনার ডিপেন্ডেন্ট একটা প্রসেস, যেটা খুবই অস্থায়ী, একসময় বেতন হয় না, নানান প্রায় অনিশ্চয়তা, নানান রকম অনিশ্চয়তা। তাহলে সেখানে আমাদের খুব দ্রুত হচ্ছে আরবান হেলথ সেন্টারে রেফারেল সিস্টেম করা। হ্যাঁ, রেফারেল গেল। আপনার পরবর্তীতে আরেকটি বোধহয় আপনার পয়েন্ট ছিল যে আমরা যেটা বলছিলাম যে একই সঙ্গে যে অ্যাপ্রোপ্রিয়েট ম্যান পাওয়ার, আচ্ছা, জনবল। এই ব্যাপারটা যদি সরকার চান, জনবল হেলথ ওয়ার্কফোর্স স্ট্র্যাটেজি 2016-2023-এর বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তা আপডেট করা আছে এবং স্ট্র্যাটেজিতে স্ট্র্যাটেজিক অ্যাকশন বলা আছে। সেই অ্যাকশনগুলোকে আমাদের এখন যে পঞ্চম সেক্টর প্ল্যান যেটা হেলথ পপুলেশন সেক্টর স্ট্র্যাটেজি, তার সঙ্গে লিঙ্কও করা আছে। সরকারের যদি সদিচ্ছা থাকে, তাহলে হেলথ ওয়ার্কফোর্স স্ট্র্যাটেজি ফলো করলে তারা অনেক কিছু, এমনকি হেলথ প্রফেশনাল কাউন্সিলের কথা অ্যাপ্রুভাল আছে, এগুলোকে জাস্ট ইমপ্লিমেন্ট করার বিষয়। এখন আপনি যেটা বললেন যে জনবলের সাথে ম্যানেজমেন্টের ইস্যু, কারণ এটা আমরা শুনতে মানে হয়রান হয়ে গেলাম যে বাজেট যেটুকু আছে এটা খরচ করতে পারেন না। আচ্ছা, এবারে তাহলে আমি আবার ওই প্রথম কথায় আসি যে প্রাইমারি হেলথ কেয়ারকে আপনি যদি ডিফাইন করেন যে শুধু প্যারাসিটামল না, অ্যান্টিবায়োটিকটাও পাবে, ওখানে যদি আপনার ধরুন প্রাথমিক স্বাস্থ্য সেবার ক্ষেত্রে মানটা এমন হবে যে আমার প্রাথমিক স্বাস্থ্য সেবার ইমার্জেন্সি সেবাটাও, ওখানে গজ ব্যান্ডেজ কিনতে গেলে সেটাও কিন্তু আমাকে সরকারি ফান্ড থেকে পাওয়ার নিশ্চয়তা আছে, তাহলে বাজেটটা বাড়াতে হবে। তাহলে আবার সার্কুলার লজিকে চলে আসলো যে আপনাকে কিন্তু বাজেট বৃদ্ধি করতে হবে, কিন্তু বাজেট খরচের জন্য যে লোক, সেই লোকটা কোন লোক হবে, এটা আমি যদি এখন ঠিক করি যে ক্লিনিক্যালি একজন এক্সপার্ট মানে সে ম্যানেজমেন্ট এক্সপার্ট, তাইলেই তো ভুল হয়ে গেল, তাই না? আমরা খুঁজে তাদের এক্সপার্টিসটাও আমরা ব্যবহার করলাম না, তার সার্জারি কিংবা মেডিসিনের এক্সপার্টিসটা নষ্ট করলাম, কিন্তু ব্যবস্থাপনার এক্সপার্টিস হ্যাঁ তার থাকতে পারে। তাহলে সেটা কি তিনি অর্জন করেছেন? তিনি কোনো ডিগ্রি, ডিপ্লোমা কিংবা দীর্ঘ অভিজ্ঞতা অর্জন করেছেন? তাহলে কতগুলো থাকতে হবে। তাহলে রাইট লোক, সে ডাক্তার হোক, অডাক্তার হোক, চিকিৎসক হওয়া বাঞ্ছনীয়, কিন্তু চিকিৎসক হতেই হবে এমনও কথা না। এই যে ক্রয় বা অন্যান্য বিষয়গুলো, এই পদ্ধতিগুলো কিন্তু MBA আর অন্য পেশার লোকও জানতে পারে যদি তার অভিজ্ঞতা এবং দক্ষতা এবং শিক্ষা থাকে। তাহলে ওপেন থাকতে হবে আমাদেরকে এই জায়গাটিতে। এবং আরেকটি বিষয় আমি আসলে যুক্ত করতে চাই যে সবচেয়ে বেশি যে মানে বিষয়টি উঠে এসেছে যে সেটি হচ্ছে স্বাস্থ্য খাতের যে দুর্নীতি বিষয়টি রয়েছে বিভিন্ন খাতের সেক্টরে, বিশেষ করে দেখা যায় যে ক্রয় বিক্রয় এবং বিভিন্ন যন্ত্রাংশ অ্যাপ্রোপ্রিয়েট নয়, যেখানে যেটি প্রয়োজন নয় সেটি সেখানে রয়েছে, আবার যেটি দরকার সেটি সেখানে পাওয়া যাচ্ছে না। এই যে একটা মানে একটা হচ্ছে অনিচ্ছাকৃত, আমি যেটা আগে বলছিলাম তার সাথে যুক্ত। অনেকে এই ধরনের কয়জন PPR 2008 বা পরবর্তীতে সংশোধনগুলো কতজন ডাক্তার বোঝে? আমাদের কি শিক্ষার মধ্যে, আপনিও ডাক্তার আমিও চিকিৎসক, আমাদের শিক্ষার মধ্যে কি ক্রয় বিষয়গুলো শেখানো হয়? কিন্তু পরবর্তীতে যে আমরা মাস্টার পাবলিক হেলথে কোন জায়গাটাতে এইগুলো শেখানো হয় বলুন দেখি? আমাদের যারা এই ক্লিনিক্যাল সায়েন্সে কোথায় শেখানো হয়? আমরা যদি কাজ করতে করতে কেউ শেখে তাহলে সেটা অন্য কথা। তাহলে দেখুন এই জায়গাগুলোতে তখন কে ডিকটেট করে? আপনার যদি যেসব ক্রয়ের কেন্দ্র রয়েছে, যেসব ক্রয়ের অধিদপ্তরগুলো রয়েছে, আপনি যান সেখানে কেরানিরা ডিকটেট করছে, আপনি সিগনেচার করছেন, আপনি জানেনও না। পরবর্তীতে যখন অডিট ধরছে, অনিয়মের কথা ধরছে, আপনি ধরা পড়ছে, হাত থেকে কিন্তু আপনার বাধা পড়ছে। তাহলে যারা যাচ্ছে ওই পজিশনে তাদেরও ভাবা উচিত যে আমি কেন যাচ্ছি, আর যারা পাঠাচ্ছে তাদেরও ভাবা উচিত যে আমরা কেন পাঠাচ্ছি। আচ্ছা, এটা হলো অনিচ্ছাকৃত। আর ইচ্ছাকৃতর কথা, এটা তো রাষ্ট্রের গভর্নেন্সের সঙ্গে যুক্ত, এটা তো ডাক্তার বলে কথা না। সারা দেশের যদি গভর্নেন্স পচে যায়,
সেক্ষেত্রে আপনি তো ডাক্তার ফেরেশতা মানে পাবেন এমন কোনো আশা করাটা সেটাই সব জায়গা থেকে। আমি আসলে সাম্প্রতিক একটি ঘটনার কথা উল্লেখ করতে চাই। গতকাল ঢাকা মেডিকেল কলেজে নিউরোসার্জারি একটি ওটিতে এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। সেখানে নিরাপত্তা বিঘ্নিত হয়েছে চিকিৎসকের, এবং সেখানে আসলে আমরা বলবো যে এটা ক্যাওটিক সিচুয়েশন তৈরি হয়েছে। এভাবে যদি আসলে চলতে থাকে, তার ক্রিয়া প্রতিক্রিয়া আমরা দেখেছি যে এখানে একটা অচল অবস্থা সৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এই বর্তমান সময়ের এই প্রেক্ষাপটটা আমরা বলছি এটা অস্থির সময় থেকে আমরা স্থিতিশীলতার দিকে আগাতে চাইছি, কিন্তু এই ঘটনাগুলোকে আসলে কিভাবে প্রতিরোধ করা যায়, তার জন্য আসলে কি করণীয়? প্রতিরোধের জন্য একটা তো আমি আগেই বলেছি, স্বাস্থ্য সুরক্ষা আইন যেটা, সে আইনটাকে দ্রুত বাস্তবায়িত করতে হবে। এটা তো একটা আইনের বিষয়। কিন্তু একটা বিষয় হলো কি, যে কোনো অভ্যুত্থান বা যে কোনো বড় ঘটনার পরে একটু মানে বেসামাল অবস্থা থাকে, কিন্তু এখন আর ওইটা জাস্টিফাইড হবে না। সময় পার হয়ে যাচ্ছে, সপ্তাহের পর সপ্তাহ যাচ্ছে, ওই কথা বলে কিন্তু আমরা আর পার পাবো না। তাহলে যারা আমরা এর মনে করি যে এটা খুব ভালো একটা ব্যবস্থা হয়েছে, যারা আমরা এটাকে স্বাগত জানাই, তাদের কিন্তু নৈতিক দায়িত্ব রয়েছে যে এটা যেন সুফলটা আবার বিফল না হয়ে যায়। এটা যেন তাদেরকে সচেতন হতে হবে, এবং যারা গ্রহীতা, সেবা গ্রহীতা, তাদেরকেও ভাবতে হবে যে আমাদের সীমাবদ্ধতার মধ্যে এই যে সেবা দানকারীরা যা আছেন তারা কত সীমাবদ্ধতার মধ্যে দিচ্ছেন। অন্য জায়গাতে আমরা নিজেরাও দেখেছি, বিদেশে আমি লম্বা কিউতে দাঁড়িয়ে সেবা নিতে, একটা ব্যাংকের সেবা নিতে বা পাবলিক সার্ভিস নিতে আমার বাধে না, ওখানে বাসে উঠতে বা পাবলিক ট্রান্সপোর্টে লম্বা কিউতে আমার বাধে না, কিন্তু এখানে দাঁড়িয়ে থাকলে আমার অস্থির লাগে। এই দুটো পার্থক্য সাইকোলজি অফ দি পিপল, হ্যাঁ, মাস সাইকোলজির মধ্যে কিন্তু পরিবর্তন আনাটাও অত্যন্ত জরুরি, এবং স্বাস্থ্য সেবা প্রদানকারীর এবং স্বাস্থ্য অবকাঠামোর সীমাবদ্ধতা সম্পর্কে জানা উচিত। কিন্তু ব্যবস্থাটা কি? আমার ঢাকা মেডিকেলে কেন এত লোক যেতে হবে? এটা তো সেকেন্ডারি টারশিয়ারি কেয়ারের জন্য যাবে মূলত। তাহলে প্রাইমারি কেয়ার যে নেই এই ব্যাপারটা, সে যদি চাংখারপুলে প্রাইমারি কি বলে মিটফোর্ডের কোনায় চকবাজারে একটা প্রাইমারি কেয়ার সেন্টার থেকে সে যদি রেফার্ড হয়ে আসতে পারতো, তাহলে কিন্তু ওই ভিড়টা হতো না। সেটি যথার্থ বলেছেন। আমরা নিশ্চয়ই এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই এবং এটির মূল জায়গাটিতে আসলে আমরা আসতে চাই, তবে তার আগে আরেকটা ছোট্ট বিরতি নেই। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম সংস্কার ও প্রত্যাশিত স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে। ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়ের সঙ্গেই থাকুন, ফিরে আসছি একটু পরে। সুপ্রিয় দর্শক, আরেকবার স্বাগত জানাচ্ছি সুরক্ষার প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছে আমি ডাক্তার অমিত হাসান। কথা বলছিলাম সংস্কার ও প্রত্যাশিত স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে। যে প্রসঙ্গে আমরা ছিলাম আলোচনায়, অধ্যাপক ডক্টর লিয়াকত আলী, সেটি হচ্ছে যে আমরা আসলে সংস্কারের ধারাবাহিকতায় কিভাবে আগাতে চাই, এবং তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে যে এই প্রফেশনাল যে বিষয়টি রয়েছে বডির সঙ্গে রাজনীতির একটি ওতপ্রোত সম্পর্ক আসলে আমাদেরকে এতদিন প্রভাবিত করেছে। আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে প্রতিটি সংগঠনে কিছু না কিছু সংশ্লিষ্টতা রয়েছে এই যারা প্রফেশনাল বডি যারা রয়েছে তাদের সঙ্গে। এই জায়গাটিকে আসলে কিভাবে দেখেন? ধন্যবাদ। এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন এটা মাঠে ময়দানের খুব আলোচিত বিষয়। তো এক্ষেত্রে আমি সম্পূর্ণ একমত যে রাজনৈতিক লেজুর বৃত্তি শুধু ডাক্তার না, ডাক্তাররা বিশেষভাবে প্রযোজ্য এই কারণে যে কতগুলো পেশা মানুষের জীবন মরণের সঙ্গে জড়িত, জীবনে যেমন যারা নিরাপত্তার সঙ্গে জড়িত তাদের ক্ষেত্রে এই ব্যাপারটি রয়েছে। তো এটি হলো জীবনের নিরাপত্তা, যেহেতু সুতরাং খুবই জরুরি এটা যে তারা যে কোনো রকম রাজনৈতিক লেজুর বৃত্তি পরিহার করতে হবে, এবং তাদের কোনো যে সাংগঠনিক যে অধিকার, সেই অধিকারটাকে লেজুর বৃত্তির সঙ্গে যুক্ত করার কোনো কারণ নেই। তো এটা অবশ্যই কথা, কিন্তু সেই সঙ্গে একটা বিষয় স্মরণ করতে হবে যে এই আলোচনাটার মধ্যে এক ধরনের প্রবণতা আমি দেখি, যে এক ধরনের বিরাজনীতিকীকরণ, যে রাজনীতি থেকে দূরে থাকো। এটাও কিন্তু খুব বিপজ্জনক, কারণ প্রত্যেকটা মানুষ, যে অ্যারিস্টটল যে বলেছিলেন যে ম্যান ইজ এ পলিটিক্যাল অ্যানিমাল, তো উনি যেভাবে হয়তো বায়োলজিক্যাল থেকেই জন্ম থেকে, আমি সেটা না বলি, কিন্তু আমি বলি যে অন্তত পক্ষে মানুষকে রাজনীতি সচেতন হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, নৈতিক দায়িত্ব তার। কারণ সমাজ এবং রাজনীতির সম্পর্কে যদি সচেতন না হয়, তাহলে সে মানুষ হিসেবে যে সামাজিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়ে যাবে। এবং শুধু পেশাজীবী, ভালো পেশাজীবী কিন্তু আমি সমাজ সচেতন নই, তাহলে আমি একজন যেটাকে বলা হয় নির্মম পেশাজীবীতে রূপান্তরিত হতে পারে, এবং যা ঘটেছে আমাদের দেশে। হ্যাঁ, আমি তো এই জন্য দক্ষ পেশাজীবী আর মানুষ হওয়ার সাথে একটা সংযোগ দরকার রয়েছে। আমি মনে করি যে যারা আমরা একটা আমাদের বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন রয়েছে, সেই অ্যাসোসিয়েশনের মাধ্যমে সত্যিকার পেশার উন্নতির কাজ করব। আর যদি অন্য পেশাজীবী সংগঠন আমি গড়ি, সেটাতে আমার স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর, আমার কার্ডিওলজি ধরার কথা, যে আমার কার্ডিওলজি উন্নতি কিংবা আমার পার্টিকুলার পেশার উন্নতি ইত্যাদি কাজ করব।
তাহলে ওটাকে রাজনীতি থেকে আমার মানে রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, সেটা যেন আমার পেশাতে কোনো ইনফ্লুয়েন্স না করে। এবং এটা এখন ধরুন আপনি কেন এই কথাটাতে এলেন, তো যে আমার যে রেজুর বৃত্তি থেকে কেন করে বেশি, এটা কিন্তু শুধু আইন দিয়ে পরিহার করতে পারবেন না। ল যদি বলেও দেয় যে আপনি করবেন না, এটা আপনি শুধু তা দিয়ে পারবেন না। কেন পারবেন না জানেন? রাষ্ট্র দেখুন, যেখানে আইন প্রণেতারা এমপিরা, সেখানে প্রথম সংবিধান থেকে রয়েছে যে আপনি যদি আপনার দলের বিপরীতে কোনো চিন্তাভাবনা আপনি ভোট দিতে পারবেন না, দিলে আপনার এমপিগিরি চলে যাবে, মানে পদ চলে যাবে। চতুর্থ সংশোধনীতে এসেছিল যে এমনকি বিপরীতে ভোট দেওয়া শুধু না, আপনি অ্যাবস্টেন্ট থাকলেও, বিরত থাকলেও কিন্তু আপনাকে ধরে নেওয়া হবে আপনি বিপরীত। তাহলে আপনি দেখুন, রাষ্ট্রের এই লেভেলে যদি থাকে যে লেজুর বৃত্তিকে ছাড়া আপনি টিকতে পারবেন না, পরবর্তী ধাপে কি হবে? তাহলে আসলে সংশোধনটা ওখান থেকেও করতে হবে, যে মানুষের চিন্তার স্বাধীনতা, দ্বিমত করার স্বাধীনতা। এবং আমি চিকিৎসক হিসেবে আমার একটা মতবাদ থাকলেও আমি যখন পরীক্ষা নিচ্ছি, আমি যখন চিকিৎসা করছি, আমি যখন পেশার দায়িত্ব পালন করছি, সবকিছু ঊর্ধ্বে। এবং এই তাদের যে পেশাজীবী যে সংগঠন রয়েছে, সেই সংগঠন যেন এই মতামত স্বাধীনভাবে যেন বলতে পারে, সেটি ভীষণ গুরুত্বপূর্ণ। আপনি একদম ঠিক ভাবেই বলেছেন। আরেকটি বিষয় আসলে আমরা একেবারেই কম্প্রোমাইজ করতে চাই না, যেটি জিরো টলারেন্স থাকতে চাই, সেটি হচ্ছে স্বাস্থ্য শিক্ষার যে মান, সেটি আপনার আন্ডার গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েটের কথা বলুন, সেখানে কোনো ভয় ভীতি উপেক্ষা দলীয়করণ কোনো কিছুরই আসলে অবস্থান থাকা উচিত নয়। এই কেমন স্বাস্থ্য শিক্ষা আসলে আমরা প্রত্যাশা করি? অবশ্যই সেটা হলো যে আপনার স্বাস্থ্য শিক্ষা এবং উচ্চতর স্বাস্থ্য শিক্ষার সঙ্গে গবেষণা, স্বাস্থ্য গবেষণা এবং স্বাস্থ্য শিক্ষা, এ দুটো কিন্তু আমাদের দেশে করুণ অবস্থা রয়েছে। আপনি জানেন যে আমাদের যে ওয়ার্ল্ড মেডিকেল কাউন্সিল, ওয়ার্ল্ড মেডিকেল কাউন্সিলে কিন্তু একটা নির্দেশনা আছে যে খুব শিগগিরই আমরা যদি অ্যাক্রেডিটেশন কাউন্সিল ফাংশনাল না করি, তাহলে আমাদের মেডিকেল ডিগ্রি কিন্তু তারা রিকগনিশন উইথড্র হয়ে যাবে। দেখুন, এই গত এত বছর বলার পরে 5-7 বছরের প্রচেষ্টার পরে যে মেডিকেল অ্যাক্রেডিটেশন কাউন্সিল যেটা হয়েছে, সেটা কিন্তু এখনও ফাংশনাল ওইভাবে হয়নি। ফাংশনাল না হলে আগামীতে কিন্তু ভিজিট রয়েছে, আমি দেখলাম যে সেপ্টেম্বরে বোধহয় ভিজিট রয়েছে। দেখুন, এরপরে যে রিপোর্ট হবে তখন কিন্তু আমরা আবার দুরবস্থায় পড়ে যাব। তাহলে আবার সে এক কথা যে আমার তাহলে লেজিসলেশন, ওই যে লেজিসলেশনের কথা বলছিলাম, আইনের কথা বলছিলাম, সে আইনটি হয়েছে, কিন্তু আইনে আপনি দেখবেন আবার এক্স অফিসিও, মানে যে আপনার একটা যে মানে গ্রহণযোগ্যতা, সেই গ্রহণযোগ্যতা ওইভাবে নেই। এখন সেটা দরকার। আর এই যে ব্যাঙের ছাতার মতো আপনি যে অজস্র প্রাইভেট মেডিকেল কলেজ হয়ে গেল, এই প্রাইভেট মেডিকেল কলেজে শিক্ষক নেই, অবকাঠামো নেই, কিভাবে হলো? ওই একই ঘটনা, যে যেখানে রাজনীতি এবং একই সঙ্গে সরকারি মেডিকেল কলেজগুলো উল্লেখ করতে সব জায়গায় কিন্তু ওই তো সেটাও তো রাজনৈতিক প্রভাবেই তো হয়েছে, তাই না? যে রাজনৈতিক প্রভাবে আমি মেডিকেল কলেজ খুলে ফেললাম, আমার নাম দিয়ে দিলাম, আমার কারো না কারো আত্মীয় স্বজন নিজের নাম দিয়ে দিলাম। এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো থেকে যদি আপনি এগুলোকে মুক্ত না করতে পারেন, কারণ থিওরিটিক্যালি বিশ্ববিদ্যালয়ে ভিজিট রয়েছে, বিএমডিসির ভিজিট রয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভিজিট রয়েছে, 3 ভিজিটের পরে কিন্তু এটার অনুমোদন হয়। এটা কিন্তু তত্ত্বীয়ভাবে কিন্তু অনেক ধাপ রয়েছে, কিন্তু প্রত্যেকটা ধাপ যদি রাজনীতি প্রভাবিত হয়, প্রত্যেকটা ধাপ যদি স্বার্থপ্রণোদিত হয়, তাহলে আপনি কিভাবে এখানে নিয়মকানুনের বাস্তবায়ন করবেন? এখন আমার মনে হয় যা হয়েছে সেগুলোকে রিভিউ করা দরকার। যদি মার্চ করতে হয় কোনো মেডিকেল কলেজকে, যদি মার্চ করে যাতে ছাত্ররা ক্ষতিগ্রস্ত না হয়, সেই ব্যাপারগুলোকে আসলে সংস্কারের একটা অংশ, এবং সেটা এখন না হলে অন্তত পক্ষে সামনের দিনগুলোতে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আসবে, যে স্বাস্থ্য এবং শিক্ষা এবং গবেষণা। এখন সেক্ষেত্রে সরকারকে বাজেট কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওই কথা বললে চলবে না যে আমার টাকা খরচ করতে পারে না। এই কথা দিয়ে যদি সার্কুলার লজিকে চলে আসে, খরচ করার পদ্ধতি আপনি তৈরি করবেন না, জনবল দিবেন না, ম্যানেজমেন্টে জনবল দিবেন না, আবার আপনি বলবেন আমাদের স্বাস্থ্য জনবলের অবস্থা যদি ভাবেন না, যেখানে মানে WHO বলছে যে প্রতি 10,000-এর জন্য 45 জন, সেখানে আমরা এখন 12 জনে পৌঁছেছি সরকারিভাবে, সরকারি বেসরকারি মিলালে 20ও পৌঁছায় নাই। তাহলে ওই জায়গাতে আপনি খরচ করবেন কি করে? সেটি যথার্থ, একদম একেবারেই যথার্থ বলছেন। আমার মনে হয় যে আমরা অনেকগুলো জিনিসই আমরা আসলে আলোকপাত করেছি, এবং এই বিষয়গুলোকে যদি আমরা আমলে নেই এবং সংস্কারের সূচনাটি করি, তাহলে নিশ্চয়ই বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা
অনেকখানি এগিয়ে যাবে? আমি মানে খুব জোরের সঙ্গে বলবো যে প্রচুর ডকুমেন্ট, মানে যদিও আমি বলেছি ইনস্টিটিউশন মেমোরি কম স্বাস্থ্য মন্ত্রণালয়, কিন্তু প্রচুর ডকুমেন্ট তৈরি আছে। এগুলো এখন যদি সেগুলো নিয়ে রিভিউ করতে বসা হয়, আপডেট করতে বসা হয়, তাহলে দেখবেন প্রচুর জি, দিক নির্দেশনা পেয়ে অসংখ্য যাবেন। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর লিয়াকত আলী। নিশ্চয়ই ভবিষ্যতে আপনার সাথে এই বিষয়ে আরো কথা হবে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, সংস্কার ও প্রত্যাশিত স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কথা বলেছি, এবং যে আমাদের আলোচক যে বিষয়গুলোকে আজকে আলোকপাত করেছেন, নিশ্চয়ই সেটি যদি আমরা বাস্তবায়িত করতে পারি এবং আমাদের স্বাস্থ্য ব্যবস্থা সাথে যদি আমাদের সম্পৃক্ততা, বাস্তবনের সম্পৃক্ততা যদি আমরা নির্দিষ্ট করতে পারি, তাহলে নিশ্চয়ই স্বাস্থ্য ব্যবস্থা আরও এগিয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।